আমার সকল পিএসসি চাকরি প্রার্থীদের প্রতি তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাস জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত চতুর্থ কবিতা আমি যদি হতাম। চলে আসছি মূল কবিতায়। আমি যদি হতাম, আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়েরা শাখার পেছনে চাঁদ উঠতে দেখে। আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তির্যক গতিস্রোত, আমাদের পাখায় পিস্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী যদি তুমি, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে। দেখো, কবিতায় কবি বলছেন যে কবি যদি বনহংস হতেন, আর যদি কবি প্রেয়সী যদি বনহংসী হতেন, উনি ওনার মনের অনুভূতি প্রকাশ করেছেন এই কবিতাতেও, এবং তিনি তার ইচ্ছা পূরণের কথাগুলো ব্যক্ত করতে গিয়ে বিভিন্ন উপমা এনেছেন। উনি বলছেন উনি যদি বনহংস হতেন, আর যদি তুমি অর্থে উনি ওনার প্রেয়সীকে বোঝাচ্ছেন যদি বনহংসী হতেন, তাহলে কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে কোথায় হতেন, কোথায় হওয়ার বাসনা জেগেছে, কোন জলসিঁড়ি, একটা নদী। জলসিঁড়ি হচ্ছে তোমাদের বাংলাদেশের বর্মা বলে একটা জায়গা আছে, সেখানে বঙ্গোপসাগরের বর্ধিষ্ণু অংশটাকে জলসিঁড়ি বলা হয়। ওটা প্রপারলি নদী নয়, কবি এখানে নদী বলে উল্লেখ করেছেন। তো সেই জলসিঁড়ি নদীর ধারে তিনি হতে চান বনহংস, বনহংসীকে নিয়ে থাকতে চেয়েছেন। ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে। দেখো, হংসের রং তো সাদা হয়, এখানে কবি কিন্তু একটু শান্তির কথা এখানে বার্তা প্রেরণ করেছেন। তাহলে আজ এই ফাল্গুনের রাতে যদি তিনি থাকতেন, তিনি যদি বনহংস হয়ে থাকতেন, তাহলে এই ফাল্গুনের রাতে ঝাউয়েরা শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। মানেটা কি? মানে বলছেন কবি যে ফাল্গুনের যে রাত, সেই রাতে কবি প্রকৃতির একটা সৌন্দর্যকে তুলে ধরছেন, যেখানে শান্তি বিরাজ করছে, যেখানে কোনো চিন্তা ভাবনা নেই, ঠিক আছে, যেখানে ঝাউয়েদের শাখার পিছনে চাঁদ উঠছে। সেই চাঁদকে দেখে নিম্নভূমির গন্ধ ছেড়ে বলতে সমাজ ব্যবস্থা, এই যে সমাজে
অত্যাচার বা মানে কদাচার, এই যে সমাজের যে একটা কালো দিক, এই কালো দিকটাকে তিনি নিম্নভূমির জলের গন্ধ বলছেন। আকাশের রূপালী শস্যের, মানে যেখানে বাঁধনহীন মুক্তি আছে, যেখানে যেখানে স্বতন্ত্রতা রয়েছে, যেখানে কিছু ভাবনা চিন্তা নেই, যেখানে আশাহত হওয়ার জায়গা নেই, যেখানে কিছু মানে শুধুই শান্তি, সেই রূপালী শস্যের ভিতরে গা ভাসিয়ে দেওয়ার কথা কবি বলছেন। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। কবি বলছেন বনহংস হয়ে যদি বনহংসীর পাখনায় কবির নিজের পালকটা যদি পড়ে, আর যদি নিজের পাখনায় বনহংসীর যদি রক্তের স্পন্দন থাকে, অর্থাৎ এখানে হৃদয়ের যে স্পন্দন, বাঁচার যে একটা আকাঙ্ক্ষা, রক্তের স্পন্দন শোনা যাচ্ছে, হৃদস্পন্দন, মানে পালক আছে মানে তখনও কিন্তু বাঁচার আকাঙ্ক্ষা, বাঁচা বেঁচে আছি আমি। নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো, খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা। নীল আকাশের বর্ণনায় তিনি কি বলছেন? তারাগুলোকে খই ক্ষেতের সোনালি ফুলের মতো তুলনা করেছেন, সোনালি ফুলের সঙ্গে তুলনা করেছেন। খই ক্ষেতে যেমন সোনালি সোনালি, খই ক্ষেত তো খই তো সাদা হয়, সেখানে সোনালি রং তিনি উপমায় এনেছেন, সোনালি ফুলের সঙ্গে তুলনা করেছেন তারাগুলোকে। শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে, শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে, শিরীষ বনের যে সবুজতা, সেখানে কি হয়েছে, একটা রোমশ, নীড় বলতে পাখির বাসা, সেখানে সোনার ডিমের মতো যেন মনে হচ্ছে ফাল্গুনের চাঁদ উঠেছে। প্রকৃতির এমনই সৌন্দর্যকে তিনি উপমায় টেনে এনেছেন, সবুজতাকে তিনি বলছেন, আর চাঁদটাকে যেন মনে হচ্ছে সোনার ডিম। হয়তো গুলির শব্দ মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু একটা যুদ্ধের বাতাবরণ এসেছে বা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের তির্যক গতিস্রোত, মানে যুদ্ধ যেখানে হবে সেখানে আর স্বাভাবিক জীবনের ছন্দময়তাটা নষ্ট হয়ে যায়। সেই ছন্দ নষ্ট হওয়ার কথা বলতে উনি বলছেন তির্যক গতিস্রোত, অর্থাৎ সোজা গতিস্রোতটা আর নেই। আমাদের পাখায় পিস্টনের উল্লাস, আমাদের পাখায় পিস্টনের উল্লাস বলতে, পিস্টন মানে আমরা জানি ইঞ্জিন একটা, মানে আমাদেরকে কেউ যেন চালনা করছে, তাই তো? আমাদেরকে তো চালনাই করা হতো। আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান, আমাদের কণ্ঠে কোন হাওয়ার গান? উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ, আবার আমাদের স্তব্ধতা। একটা হয়তো আশা পেলাম, হ্যাঁ, সমাজের নানা কটু দিকগুলো, খারাপ দিকগুলোকে ঝেড়ে ফেলে হয়তো একটা আশা, হতাশা নেই আর আশা পেলাম, তখন শান্ত হলো। কিন্তু আবার হয়তো গুলি বর্ষণ হচ্ছে, আমাদের স্তব্ধতা, তখন আমরা আবার চুপ হয়ে গেলাম, নিশ্চুপ। আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না। টুকরো টুকরো যুদ্ধে মারা যাচ্ছে মানুষ, এই মৃত্যু আর থাকতো না। হয়তো গুলির শব্দ, আবার আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি, আমাদের আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো স্বাদের ব্যর্থতা ও অন্ধকার। দেখো, যুদ্ধ যখন হয় তখন কিন্তু আমাদের সাধারণ মানুষদের জীবনে নানা রকম কিন্তু উত্থান পতনের সৃষ্টি হয়, কোনো কিছু বাধা যখন চলে আসে। লেখকদের জীবনে বা সাহিত্যিকদের জীবনেও কিন্তু সেগুলো এসেছে, ওনার জীবনে ঘটেছে। তখনই বারবার তিনি ব্যর্থ হয়েছেন, হতাশ হয়েছেন, কিন্তু আশা ছাড়েননি। তিনি আশাবাদী হয়ে লেখা চালিয়ে গেছেন এবং একজন সফল কবি হয়ে উঠেছিলেন। তো সেই ব্যর্থতা, অন্ধকারের কথা বলছে, যদি থাকতো না, যদি এই জিনিসগুলো গুলিবর্ষণ না হতো, আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি আমি যদি বনহংস হতাম বলতে কবি বলছেন, আর যদি তুমি বনহংসী হতে কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে, তাহলে আমরা মুক্ত হতাম, স্বাধীন হতাম।
আশা করি কবিতাটা বোঝা গেছে। এবার কবিতাটা বুঝে নেওয়ার পর কবিতা থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোই হলো খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি আমি প্রশ্ন আলোচনায়। দেখো 1 নম্বরে, কবিতায় কবি জীবনানন্দ দাশ কী হতে চেয়েছেন? উত্তর, বন হংস হতে চেয়েছেন। 2, ড্যাশ হতে যদি তুমি শূন্য স্থানে কি বসবে? বন হংসী। উত্তর হবে বন হংসী। চলে আসছি 3 নম্বর প্রশ্নে, কবিতায় উল্লিখিত নদীটির নাম কি? উত্তর হবে জলশিরি। 4, কবি বনহংস হয়ে তার প্রেয়সীর সঙ্গে কোথায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন? উত্তর দেখো, এত উপমায় দিয়েছেন উনি, দিগন্তের জলশিরি, নদীর ধারে, ধান ক্ষেতের কাছে। উনি বলেই দিয়েছেন, এখানে উপমা নয়, এখানে উনি বলছেন, উনি সরাসরি বলছেন দিগন্তের জলশিরি, নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভিতর, এক নিরালা নীড়ে। এবার প্রশ্ন আসতে পারে, সবগুলো একসঙ্গে নাও থাকতে পারে, এমন আসতে পারে জলশিরি নদীর ধারে, বা অন্য 4টে অপশান, আরও 3টে অপশান। সেখানে ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভেতর, এক নিরালা নীড়ে নাও থাকতে পারে। উত্তর যদি জলশিরি নদী শুধু থাকে তাহলে কিন্তু জলশিরি নদী উত্তর হবে। যদি ধান ক্ষেতের কাছে তার সাথে আরও 3টে থাকে তাহলে তাই হবে। আর যদি দুটো একসাথে, ধান ক্ষেতের কাছে ও ছিপছিপে স্বরের ভিতর থাকে, তাহলে উত্তর কিন্তু ধান ক্ষেতের কাছে ও ছিপছিপে স্বরের ভিতর। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই প্রশ্ন কিভাবে আসতে পারে। আচ্ছা, ওইভাবে এক নিরালা নীড়েও আসবে প্রশ্ন, অপশানে থাকবে। 5 নম্বর, কবিতায় স্বরের উপমায় কি শব্দ ব্যবহার করেছেন? ছিপছিপে। ছিপছিপে শব্দ কবি ব্যবহার করেছেন। চলে আসছি পরের প্রশ্নে, বন হংসরূপী কবির নীড় কেমন? কবির নীড় কেমন ছিল? উত্তর হবে নিরালা। আচ্ছা, 7, কবিতায় কোন মাসের রাতের উল্লেখ আছে? 7 নম্বরের উত্তর হবে ফাল্গুনের রাত। ফাল্গুনের রাত। দেখো, কবি এমনভাবেই কবিতা রচনা করেছেন যেখানে নীড় বলেছেন, অর্থাৎ তিনি যেহেতু বনহংস, সেই কারণে বনহংস তো নীড়েই থাকবে। নীড় মানে আমরা জানি পাখির বাসা, সেই জন্য তিনি বলেছেন নিরালা নীড়ে তিনি থাকতে চান। 8 নম্বরের দেখো, চাঁদ কোথায় ওঠে? ঝাউয়ের শাখার পেছনে। 9 নম্বর, কবি কোথায় গা ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন? উত্তর, কবি আকাশের রূপালী শস্যের ভেতর গা ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। 10 নম্বর, তোমার পাখনায় আমার কি? তোমার পাখনায় আমার পালক। উত্তর হবে পালক। চলে আসছি পরের প্রশ্নে, আমার পাখনায় কিসের স্পন্দন? তোমার রক্তের স্পন্দন। উত্তর হবে, এখানে যদি দেয় আমার পাখনায় না দিয়ে কবির পাখনায় কিসের স্পন্দন, বা বনহংসের পাখনায় কিসের স্পন্দন, তখন দিতে হবে তোমার রক্তের স্পন্দন। শুধু হবে উত্তর রক্তের স্পন্দন। যদি দেয় আমার পাখনায় কিসের স্পন্দন, তখন দিতে হবে তোমার রক্তের স্পন্দন। আশা করি এইভাবেই আসবে, আমার পাখনা দিয়েই আসবে, আর উত্তর তোমার রক্তের স্পন্দনই হবে। আচ্ছা, তার পরের প্রশ্ন, তারাগুলি কিসের মতো? উত্তর, খই ক্ষেতের সোনালি ফুলের মতো। 13 নম্বর, সবুজ রোমশ নীড় কোথায়? সবুজ রোমশ নীড় কোথায়? উত্তর, শিরীষ বনে। আচ্ছা, 14 নম্বর, ফাল্গুনের চাঁদ কেমন? সোনার ডিমের মতো। তাহলে যদি এমন প্রশ্ন আসে যে ফাল্গুনের চাঁদকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, তখন উত্তর হবে সোনার ডিমের সঙ্গে তুলনা করা হয়েছে। আর উত্তরে অপশানে হবে সোনার ডিম, রূপোর ডিম, বা আরও দুটো কিছু দিয়ে দিল, বা কোনোটি নয়, হবে সোনার ডিম। উত্তর হবে সোনার ডিম। চলে আসছি পরের প্রশ্নে, আমাদের গতিস্রোত কেমন?
আমাদের গতিস্রোত কেমন? উত্তর তির্যক। চলে আসছি পরের স্লাইডে। দেখো পরের স্লাইডে আছে আমাদের পাখায় কিসের উল্লাস? আমাদের পাখায় কিসের উল্লাস? পিস্টনের উল্লাস। আমাদের পাখায় পিস্টনের উল্লাস। 17 নম্বর, আমাদের কণ্ঠে ড্যাশ হাওয়ার গান। আমাদের কণ্ঠে ড্যাশ হাওয়ার গান। উত্তর হবে উত্তর হাওয়ার গান। দেখো আমাদের কণ্ঠে ড্যাশ হাওয়ার গানে শূন্যস্থানে বসাতে হবে, কি বসবে? উত্তর হাওয়ার গান। তারপরের প্রশ্ন, কবিতায় কিসের শব্দের কথা কবি বলেছেন? কবিতায় কিসের শব্দের কথা কবি বলেছেন? উত্তর হবে গুলির শব্দ। তারপরের প্রশ্ন, কবি যদি বনহংস হতেন তবে আজকের জীবনে কি থাকতো না? কবি যদি বনহংস হতেন তবে আজকের জীবনে কি থাকতো না? উত্তর টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আচ্ছা, এখানে অপশানে দেখো তোমাদের কিন্তু দেবে টুকরো সাধের সফলতা ও আলো, টুকরো সাধের ব্যর্থতা ও আলো, টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার, টুকরো সাধের সফলতা ও অন্ধকার, এই রকম দিয়ে দেবে। যেটা অপশান হবে সেটা কিন্তু ঠিক অপশান দিতে হবে, টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে। কবিতায় কটি গাছের নাম আছে? কবিতায় কটি গাছের নাম আছে? এটা একটুখানি তোমাদের ঠিক করে দিই, এটা হবে 4টি, 3টি নয়, এখানে হবে 4টি। 4টি কী কী আমরা দেখি, এসো কবিতায় আসছি। দেখো এখানে ধান গাছের কথা আছে, 1, 2 হচ্ছে দেখো ঝাউ আছে, 3 হচ্ছে দেখো শিরীষ বনের উল্লেখ আছে, শিরীষ। আর 4 হচ্ছে দেখো এখানে 4 কিছু শিরীষ আছে, নিম্নভূমির বনের সবুজ নীর, উত্তর হাওয়া। আচ্ছা, ঝাউ গাছ আছে, ধান ক্ষেত আছে, আর দেখো এখানে শিরীষ আছে, শিরীষ আছে। তাহলে কিন্তু তোমাদের এখানে ঠিকই আছে, ঠিকই আছে, 4টি হবে না, 3টি হবে, ঠিক আছে, 3টি হবে। উত্তর হবে 3। কটি গাছের উল্লেখ আছে? 3টি গাছের উল্লেখ আছে। কি কি আছে যদি মানে ওখানে প্রশ্ন আসে কি কি আছে, তাহলে বলতে হবে ধান আছে, এরকম তোমাদের আসবে যে ধান আছে, অশ্বত্থ আছে, শিরীষ আছে। আবার দিয়ে দিল ধান আছে, শিরীষ আছে, আর দিয়ে দিল তোমাদের বট আছে। আবার দিয়ে দিল ধান আছে, ঝাউ আছে, শিরীষ আছে। আর একটা অপশানে দিল ধান ক্ষেত আছে, ঝাউ গাছ আছে, আর একটা অন্য কোনো গাছের নাম দিয়ে দিল, বা দিয়ে দিল ওই 4 নম্বর অপশানে কোনোটিই নয়। তাহলে হবে ধান ক্ষেত, ঝাউ মানে ধান গাছের উল্লেখ আছে, ঝাউয়ের উল্লেখ আছে, আর শিরীষের উল্লেখ আছে। 3টি গাছের উল্লেখ আছে, ঠিক আছে, 3টি গাছের উল্লেখ আছে। তাহলে আশা করছি তোমাদের এটা হলো শেষ প্রশ্ন, আজকের পর্বের শেষ প্রশ্ন। আমি যদি হতাম কবিতার, আমি মোট 20টা প্রশ্ন রেখেছি। এই 20টা প্রশ্ন আশা করি তোমরা দেখবে এবং ক্লাসটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে আমি পরের কবিতা নিয়ে চলে আসব। থ্যাংক ইউ।